For more than a month now, thousands of farmers have been protesting on the outskirts of the Indian capital, Delhi. The Singhu border has become the epicenter of the protests. Old and young, men and women who continue to brave the bitter cold and rain and refuse to back down. কৃষকদের আন্দোলন চলছে। গত কয় মাস ধরেই অজস্র কৃষক, বিশেষ করে পাঞ্জাব আর হরিয়ানা থেকে দিল্লি বর্ডারের কাছে এই ভয়ঙ্কর শীতে, উত্তর ভারতের শীত, সেই শীতের মধ্যে তারা দিনের পর দিন রাত কাটাচ্ছেন সপরিবারে অনেকে। কিসের জন্য? কি এই সমস্যা? সেই সমস্যা কিন্তু শুধু পাঞ্জাব আর হরিয়ানার নয়, সারা দেশের কৃষকরা একটা বিরাট বড় সমস্যার মধ্যে ডুবে আছেন। সেইটা নিয়ে আমাদের আজকে বিশেষ করে ভাববার খুব প্রয়োজন, আর সেইটা আজকে আমরা চেষ্টা করব। ভারতবর্ষে কৃষক সমস্যার একটা বিরাট বড় দিক হচ্ছে যে বিশাল সংখ্যক কৃষক এই 136 কোটি মানুষের দেশে এই কৃষি সেক্টরের মধ্যে আটকে রয়েছেন, যেটা 3 দশক আগে ছিল প্রায় 62%। সেই জায়গায় আজকে যারা ওয়ার্কিং পিপল, তাদের মধ্যে অ্যাবাউট 44% মানুষ এই কৃষির মধ্যে জড়িত রয়েছেন। সেটাও জনসংখ্যা বৃদ্ধির ফলে প্র্যাকটিক্যালি 55 কোটি থেকে 3 দশকে বেড়ে সেটা প্রায় 60 কোটির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তাদের উৎপাদন কিন্তু কৃষিতে অন্যান্য সেক্টরের তুলনায় অনেক কম। এই 44% মানুষ যা উৎপাদন করছেন সেটা হচ্ছে ভারতবর্ষের টোটাল যে জাতীয় উৎপাদন বা জিডিপি, তার মাত্র অ্যাবাউট 15%। যে যদি মনে করি যে 100 জন মানুষ তারা 100 টাকা উৎপাদন করছেন, 100 টাকার জিনিস, তাহলে সেই 100 জন মানুষের মধ্যে 44 জন মানুষ কৃষক বা কৃষি নির্ভর, এবং তারা উৎপাদন করছেন মাত্র 15 টাকার। ফলে তাদের যে আয় হচ্ছে সেটা 15 টাকা মাত্র। ফলে তাদের দারিদ্র্য স্বাভাবিক, তাদের রোজগার অবশ্যই সবসময় কম থাকবে। সারা পৃথিবীর নিরিখেও যদি আমরা দেখি যে সমস্ত উন্নত দেশগুলো, উন্নতিশীল দেশগুলো, তারা তাদের জনসংখ্যার মধ্যে ওয়ার্কিং পিপল যারা, তাদেরকে ক্রমাগত কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে গেছে দেশের অর্থনীতির অন্যান্য সেক্টরে। মানে বিশেষ করে যে 3টে সেক্টরে ভাগ করা হয়, প্রাইমারি সেক্টর যেটা প্রধানত কৃষি এবং কৃষি সংক্রান্ত, দ্বিতীয়ত সেকেন্ডারি সেক্টর যেটা প্রধানত শিল্প বা ইন্ডাস্ট্রি, আর টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর যেখানে শিক্ষা থেকে শুরু করে আইটি পর্যন্ত সবই আসে। তো এই কৃষি ক্ষেত্রে এই বিশাল সংখ্যক মানুষ কিন্তু উন্নত বা উন্নতিশীল দেশগুলোতে এখন নেই, অনেক কমে গেছে। কিন্তু ভারতবর্ষ প্রায় আফগানিস্তানের ক্যাটাগরিতে পড়ে। আরও খারাপ আছে বেশ কিছু আফ্রিকান কান্ট্রিজে, যেখানে বহু সংখ্যক মানুষ এখনো কৃষি নির্ভর, ফলে তাদের রোজগার অত্যন্ত কম। ভারতবর্ষে এই যে রোজগার কৃষকদের, তার অ্যাভারেজ সারা দেশে হচ্ছে মাত্র 6,500 টাকা পার ফ্যামিলি পার মান্থ। একটা গোটা ফ্যামিলির খরচ চলতে হয় তাতে। ফলে ন্যাচারালি তাদের কিন্তু সেভিংস বলতে প্রায় কিছুই থাকে না। স্টেট ওয়াইজ এর একটা ডিস্ট্রিবিউশন আছে, সর্বত্র যে সমান তা নয়, ওটা অ্যাভারেজ 6,500 টাকা। কিছু স্টেট আছে যেখানে অপেক্ষাকৃত ভালো অবস্থা, যেমন পাঞ্জাব, হরিয়ানা, কেরালা। কিছু স্টেট আছে যারা অত্যন্ত সেখানে কৃষকদের দারিদ্র, যেমন বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। বিপিএল এর নিচে যে মানুষ আছেন তাদের সংখ্যাও এই সমস্ত স্টেটগুলোতে অনেক বেশি। আবার যেসব কৃষকরা কেরালাতে বা পাঞ্জাব, হরিয়ানাতে আছেন, তাদের মধ্যে বিপিএল এর নিচে যারা রয়েছেন তাদের সংখ্যা তুলনায় অনেক কম, তাদের অনেক বেশি প্রোগ্রেস হয়েছে। কৃষকদের মোটামুটি 3টে সেক্টরে ভাগ করা যায় তাদের জমির মাপ অনুসারে। প্রথমত স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, তারা হচ্ছেন 2 হেক্টরের কম জমির মালিক। টোটাল যে সংখ্যা কৃষকদের, তার মধ্যে 86% হচ্ছেন এরকম স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, যাদের কাছে রয়েছে মাত্র 2 হেক্টরের কম জমি। দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে এই 2 হেক্টর থেকে শুরু করে 10 হেক্টরের কম পর্যন্ত যাদের জমি, তাদেরকে মিডিয়াম অ্যান্ড সেমি মিডিয়াম ক্যাটাগরিতে ফেলা হয়। 13%-এর কিছু বেশি এদের সংখ্যা দেশে। কিন্তু যাদের 10 হেক্টর এবং তার চেয়ে বড় জমি আছে, অর্থাৎ বেশ বড় মাপের কৃষক যারা, তাদের সংখ্যা কিন্তু মাত্র
0.6%। আবার যদি আমরা দেখি যে জমিতে অ্যাকচুয়ালি চাষ হয় সেই চাষ জমির কত অংশ ওই স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স ইউজ করে, কতটুকু জমিতে তারা চাষ করেন ওই 86% মানুষ, তারা কিন্তু ভোগ করেন মাত্র 47% মতন জমি। আর মধ্যবর্তী যে ক্যাটাগরি তাদের হাতে রয়েছে 44%-এর মতন জমি। যে বড় কৃষক 0.6%, তাদের হাতে রয়েছে অনেকটা বড় সেই তুলনায় প্রায় 10%-এর কাছাকাছি, 9%-এর বেশি জমি। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, স্বাভাবিকভাবেই তার সঙ্গে কৃষকের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু সম্প্রতিকালে এই সেঞ্চুরিতে 2001 সাল অনওয়ার্ড যেসব সেন্সাস হয়েছে তাতে দেখা যাচ্ছে কৃষকের সংখ্যা কিন্তু সামান্য হলেও কমেছে, 85 লক্ষর মতন। কিন্তু অন্যদিকে ভূমিহীন কৃষকের সংখ্যা অনেকটাই বেড়েছে, 4.25 কোটি। সারা দেশে এই যে বিপুল সংখ্যক কৃষক এবং বিপুল সংখ্যক ভূমিহীন চাষি যারা শ্রমিক হিসাবে কৃষিক্ষেত্রে কাজ করেন, তাদের যেহেতু রোজগার খুব কম, তারা মাঝে মাঝে খুব সহজেই বিশালভাবে ইনডেটেড হয়ে যান, ঋণগ্রস্ত হয়ে যান, এবং সেই ঋণ পরিশোধ করবেন কোথা থেকে তার কোনো উপায় তাদের সামনে খোলা থাকে না। বিশেষ করে 90-এর দশক থেকে কৃষিক্ষেত্রে এই কৃষকদের সুইসাইড এবং কৃষিক্ষেত্রে যে শ্রমিকরা রয়েছেন ল্যান্ডলেস লেবারার্স, তাদের সুইসাইড বিশাল পরিমাণে চলেছে, যেটা সম্প্রতিকালে কিছুটা কমলেও খুবই বেদনাদায়ক পরিস্থিতিতে রয়ে গেছে। প্রায় 4 বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে কৃষকদের আয় দুগুণ করে দেওয়া হবে, এটা টার্গেট নেওয়া হচ্ছে 2022-23 সালের মধ্যে। 2015-16 সালে তাদের যে গড় আয় ছিল তার তুলনায় পরবর্তী 7 বছরের মধ্যে তাদের আয় দ্বিগুণ করে দেওয়া হবে। গ্রোথ রেট হতে হবে তার জন্য 10.4%, যেটা প্র্যাকটিক্যালি আমাদের মনে হয় একেবারেই অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও এটাও সত্য যে এই টার্গেট নিয়ে এই দিকে যথাসম্ভব এগোনোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তার কারণ এই ভয়াবহ দারিদ্র্য যদি দেশ জুড়ে এত বিশাল সংখ্যক মানুষের থাকে, সেই পরিস্থিতি নিশ্চয়ই আমরা মুখ বুজে মেনে নিতে পারি না, এবং এটা এই ডাবল করে দেওয়ার প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমরা জানি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইত্যাদি যেগুলো রিপোর্ট বছর বছর বেরোয়, ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে অন্যতম দরিদ্র দেশ হিসাবে পরিগণিত হয়, যেখানে বহু শিশু এখনো অপুষ্টিতে ভোগে। বহু শিশু 5 বছরের নিচে যে যারা একেবারেই শিশু, তাদের মধ্যে বিশাল সংখ্যক তারা মারা যায়, এবং তার মধ্যে অর্ধেক কেস হচ্ছে অপুষ্টির জন্য, যার পেছনে রয়েছে দারিদ্র এবং যার পেছনে রয়েছে রুরাল পভার্টি, প্রধানত যেটা এই কৃষিক্ষেত্রের দারিদ্র্যের জন্য ঘটছে। ভারত সরকার কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য বাস্তবিক কি করছেন? টোটাল যে সাপোর্ট দেওয়া হয় এগ্রিকালচারে সরকারের পক্ষ থেকে, তার একটা এস্টিমেট করা হয়, এবং তার মধ্যে 3টে কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রডিউসার বা উৎপাদক অর্থাৎ কৃষক, সেই ব্যক্তি মানুষটাকে যে সাপোর্ট দেওয়া হয়, এবং সেইটার মধ্যে প্রধানত যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বর বাজেটারি স্পেন্ডিং, বা সরকার যেটা বাজেটে যেটা নির্ধারণ করে যে কৃষকের জন্য খরচ করবে। দ্বিতীয়ত হচ্ছে পজিটিভ এমএসপি বা পজিটিভ মিনিমাম যে সাপোর্ট দেওয়া হয় প্রাইসের ক্ষেত্রে, সেটা হচ্ছে পজিটিভ এমএসপি। আরেকটা কম্পোনেন্ট আছে নেগেটিভ এমএসপি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সাপোর্ট টু কনজিউমার্স। আমরা যারা কৃষিজাত পণ্য ক্রয় করছি, কিনছি, তাদের জন্যও কিন্তু সরকার বিশাল পরিমাণ খরচ করে। আমাদের যে কনজাম্পশন এক্সপেন্ডিচার, পণ্য ক্রয়ের জন্য যে খরচ করতে হয় প্রতি মাসে, সেই খরচটা অনেক হ্রাস পায়, এবং সেটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013, তার আন্ডারে সরকারের যে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন স্কিম আছে, বা পিডিএস বলি যেটাকে আমরা সংক্ষেপে, রেশন ব্যবস্থার মাধ্যমে, তার মাধ্যমে ক্রেতাদেরকে সরকার সাহায্য দেয়। আরেকটা তৃতীয় যে কম্পোনেন্ট আছে এই টোটাল সাপোর্টের মধ্যে, সেটা হচ্ছে জিএসএসই, জেনারেল সার্ভিসেস সাপোর্ট। তার যে এস্টিমেট করা হয় সেটার মানে হচ্ছে ওভারঅল কৃষিক্ষেত্রের ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য বা ইনস্টিটিউশনাল উন্নতির জন্য যে খরচা করা হয়। যেমন ভারত সরকারের অধীনে
বহু ফার্মার্স অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, ইলেকট্রনিক বা ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে কৃষিক্ষেত্রের উন্নতির চেষ্টা করা হচ্ছে, সেচের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো ব্যক্তি কৃষকের জন্য প্রত্যক্ষভাবে তার ইনকাম বাড়াতে অনেক ক্ষেত্রেই ডাইরেক্টলি সহায়ক নয়, কিন্তু এটা সামগ্রিকভাবে এগ্রিকালচারাল সেক্টরের জন্য খরচ করা হয়। এই যে ব্যক্তি কৃষকের ইনকাম নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা খুব কম, যেটা মাত্র 6,500 টাকা বর্তমানে অ্যাভারেজ, তাদের ইনকাম বাড়াবার জন্য যে খরচ করছেন সেটা কিরকম, তার যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে টোটাল যে ফার্ম রিসিট, কৃষি কাজ করে সেখান থেকে টোটাল যে আয় হয় তার উপরে একটা শতকরা হিসাব করা হয়, যে তার মধ্যে শতকরা কত ভাগ সরকারের কাছ থেকে অনুদান হিসাবে এসেছে। এর মধ্যে প্রথম কম্পোনেন্ট হচ্ছে বাজেটারি স্পেন্ডিং, যেটার মানে প্রধানত সাবসিডি দেওয়া হয় যে ভেরিয়েবল ইনপুটস এর উপরে। ভেরিয়েবল ইনপুটস মানে বীজ, সার, ইলেকট্রিসিটি, জল, এই সমস্তর জন্য প্রত্যক্ষভাবে সরকার সাবসিডাইজ করে এগুলো। সেকেন্ড হচ্ছে সরকার কতগুলো পণ্যের জন্য এমএসপি নির্ধারণ করে দেয়, তাতে 22টা থেকে 23টা পণ্য আজকাল থাকে। সেই পণ্যগুলোর মধ্যে প্রধানত গম এবং চাল আর কিছুটা কটন, এগুলোই প্রধানত সরকার কেনে এবং সেখানেই অ্যাকচুয়ালি এমএসপিটা দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে নেগেটিভ এমএসপি। নেগেটিভ এমএসপি মানে সরাসরিভাবে এখানে সরকার কোনো নেগেটিভ এমএসপি দিচ্ছে তা নয়, সরকারি বিভিন্ন পলিসি এবং রেগুলেশনস এমনভাবে রয়েছে দীর্ঘদিন ধরে, যার পরিণতি স্বরূপ কৃষিজাত পণ্যের যে দাম এমনিতে বাজারে হতে পারতো মার্কেটে, সেইটা কমে যায় এবং সেটা কমে গিয়ে আলটিমেটলি তার যে ডিপ্রেসড প্রাইসের এফেক্টটা কৃষককে ভোগ করতে হয়, তাকে বলা হয় নেগেটিভ এমএসপি। তো এই তিনটে ভারতবর্ষে গত 2017 থেকে 2019 এর একটা হিসাব ওইসিডি করেছে। তাতে তারা বলছে যে বাজেটারি স্পেন্ডিংয়ে কৃষককে যে সহায়তা প্রত্যক্ষভাবে সরকার দিচ্ছে ভারতবর্ষে, সেটা হচ্ছে +7.8%। আবার পজিটিভ এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দিচ্ছে মুখ্যত গম, চাল ইত্যাদি কেনবার জন্য, তাও বিশেষ করে কিছু স্টেটে, সেটা হচ্ছে +2%। আর নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য পলিসিজ অ্যান্ড রেগুলেশনস অফ দি গভর্নমেন্ট, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ এমএসপি, সেটা কিন্তু এর তুলনায় অনেক বড়, সেটা হচ্ছে -14.8%। ফলে এই তিনটে কম্পোনেন্টকে যোগ করলে যেটা আসছে, সরকারের পক্ষ থেকে কৃষকের ইনকাম বাড়াবার জন্য যে নেট অনুদান, সেটা মাইনাসে আসছে এবং বেশ বড় ফিগার আসছে, -5%। অর্থাৎ যেখানে কৃষকের 100 টাকা রোজগার হতে পারত, সেখানে কৃষকের রোজগার হচ্ছে 95 টাকা। সারা পৃথিবীর চিত্রটা আবার আমরা যদি একটুখানি দেখি, তাহলে দেখব যে পৃথিবীতে উন্নতিশীল এবং উন্নত দেশগুলোর মধ্যেও কিন্তু সরকার অনুদান দেয় কৃষককে, কারণ কৃষক শুধু কৃষিকাজ করে তার পেট চালাতে পারবে এটা কোথাওই প্রায় সম্ভব নয়। কৃষিতে যে কস্ট আসে, তার ইনপুট ইত্যাদি যে কস্ট আসে, সেই কস্টে পোষায় না তার কৃষিকাজ, সেই জন্য অনুদান দেওয়া হয় এবং উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণ অনুদান দেওয়া হয়। এই চার্টটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি খুব পয়সাওয়ালা যে উন্নত দেশগুলো বা জাপান, এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণ অনুদান দেওয়া হয়। যদিও কিছুটা কমেছে সম্প্রতিকালে, কিন্তু তা সত্ত্বেও সেটা একটা বিরাট বড়, প্রায় অর্ধেক ইনকাম হয় সেই সমস্ত দেশে চাষিদের সরকারি অনুদান থেকে। আর সেই জায়গায় ভারতবর্ষ, তার থেকেও খারাপ ভিয়েতনাম, তার থেকেও খারাপ আর্জেন্টিনা, এই যে 35টা দেশ মোট ওইসিডি স্টাডি করে, তার মধ্যে এই সব থেকে খারাপ বা নেগেটিভ ইম্প্যাক্ট যেটা দিচ্ছে সরকার কৃষির ইনকামের উপরে, সেটা এই তিনটে দেশে দেখা যাচ্ছে। সব থেকে খারাপ আর্জেন্টিনাতে, তুলনামূলকভাবে একটু বেটার হচ্ছে ভিয়েতনাম, তার থেকে একটু বেটার ইন্ডিয়া, কিন্তু এরা তিনজন রয়েছে মাইনাসে, অর্থাৎ সরকারের যে হস্তক্ষেপ কৃষকের ইনকামের ক্ষেত্রে সেটা নেগেটিভ। 40 to 60% অনুদান দিচ্ছে নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, সরাসরিভাবে কৃষকের ইনকাম, এক একটি ব্যক্তির ইনকাম বাড়ানোর জন্য। এটা সামগ্রিক কৃষিক্ষেত্রের খরচ নয়। দ্বিতীয় যদি আরেকটা বিভাগ দেখি, যারা 30%-এর নিচে কিন্তু সারা
এই OECD সমস্ত 37টা দেশের যে অ্যাভারেজ 11.7%, তার থেকে বেশি তাদের মধ্যে রয়েছে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, টার্কি, ইসরায়েল, চায়না, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ। থার্ড ক্যাটাগরি, যারা ওইসিডির অ্যাভারেজ 11.7% এর থেকে কম কিন্তু 5% এর ওপরে আছে, তাদের মধ্যে রয়েছে কলম্বিয়া, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, মেক্সিকো, কানাডা, কোস্টারিকা। 5% এর নিচে কিন্তু জিরোর ওপরে রয়েছে সাউথ আফ্রিকা, কাজাখস্তান, চিলি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ড। নেগেটিভ নেট ইম্প্যাক্ট দিচ্ছে যে দেশগুলো, তার মধ্যে যেটা একটু আগে কথা বললাম, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্ডিয়া। ভারত সরকার এই নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা হলেও কমানোর জন্য কিছু পদক্ষেপ নিয়ে থাকে। তার মধ্যে প্রথমটি হচ্ছে লোন ওয়েভার। কৃষকরা ব্যাংক থেকে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে ঋণ নিয়ে থাকে, সেই ঋণ মধ্যে মধ্যে মকুব করা হয়, কিন্তু বস্তুতপক্ষে সেটা একটা ত্রাণ কার্যের মতন, সেটা কোনো পার্মানেন্ট সলিউশন নয় এই সমস্যার। দ্বিতীয়ত, সরকার আরেকটি চমৎকার স্কিম ঘোষণা করেছে। স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্সদের বছরে 6,000 টাকা সরকার ডাইরেক্ট তাদের ব্যাংকে পাঠাবে। এটা 2019-এ ঘোষিত হয়েছিল। 2020-তে লকডাউনের পরিস্থিতিতে এটা আরো ব্যাপ্ত করা হয়েছে, সমস্ত ফার্মারদের জন্য করে দেওয়া হয়েছে, এবং সেটা যাবে 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে। বছরে একটা ফ্যামিলির জন্য 6,000 টাকা, অর্থাৎ মাসে 500 টাকা, যার কিনা ইনকাম 6,500 টাকা, সেটাও অ্যাভারেজ, অনেকের তার থেকে অনেক কম, সেখানে এই অনুদান অত্যন্ত অপ্রতুল, কিন্তু একটা পলিসি ডিরেকশন হিসাবে এটা অত্যন্ত প্রশংসনীয়, এটাও ঠিক। 2016-তে ভারত সরকার আরেকটি স্কিম নিয়েছে, যেটা ডাইরেক্টলি ইনকাম ইমপ্রুভ করবে না কৃষকের, কিন্তু তাকে বিপদ থেকে রক্ষা করবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। খরা, বন্যা এসব হয়ে কৃষকদের বিশাল পরিমাণ শস্যের ক্ষতি হয়, তখন তার মাথায় হাত পড়ে যায়, তখন সে আর যে ঋণ নিয়েছিল ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে সেটা শোধ করতে পারে না, অনেক ক্ষেত্রে তাকে আত্মহত্যা করতে হয়। সেই জায়গা থেকে তাকে রক্ষা করবার জন্য প্রচন্ড প্রয়োজন হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স, এবং এই ক্রপ ইন্স্যুরেন্স দেওয়ার এই ব্যবস্থা শুরু হয়েছে, যদিও এটা সমস্যার মধ্যেই রয়েছে। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি এর থেকে বেরিয়ে যেতে চাইছে, কারণ যখন এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটে, বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন প্রচুর ক্লেইম পড়ে, যেটা তারা হ্যান্ডেল করতে চায় না। এগেন, পলিসি ডিরেকশন হিসাবে খুবই ভালো জিনিস। এছাড়া আরেকটা ভালো ঘোষণা সরকার করেছে 2019-এ, রবি শস্য এবং খারিফ শস্য এই দুটি ওঠার আগেই সরকার দুটির ক্ষেত্রেই ঘোষণা করেছে যে এমএসপি বাড়িয়ে দেওয়া হয়। এই এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বিষয়টাকে আমরা আরেকটু গভীরে গিয়ে দেখব, এবং তার জন্য আমরা একটুখানি আমাদের দেখতে হবে স্বামীনাথন কমিশন বসানো হয়েছিল যে 2004-এ, যারা তাদের বিভিন্ন রিপোর্ট দিয়েছেন 2004 থেকে 2006 পর্যন্ত, ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন 2006। তাদের রেকমেন্ডেশনের উপরেই দাঁড়িয়ে আছে এই মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্যালকুলেশন। এমএসপি ব্যাপারটা একটুখানি আমরা বোঝার চেষ্টা করি। দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্রথমে আসছে। একটা হচ্ছে A2, যেটা আউট অফ পকেট এক্সপেন্সেস, নিজের পকেট থেকে তাকে খরচা করতে হয়, যেমন বীজ, সার ইত্যাদি কেনবার জন্য। এই খরচটা ছাড়া তার আরো কতকগুলো খরচের মধ্যে আসে, যেমন তাকে শ্রমিককে কাজে লাগাতে হয়, তাকে কীটনাশক ব্যবহার করতে হয়। এই খরচগুলো ছাড়া, যেটাতে তার সরাসরি পকেট থেকে খরচ হয় না, কিন্তু যার একটা খরচ ধরা যেতে পারে, সেটা হচ্ছে তার পরিবারের সদস্যরাও কিন্তু কৃষিক্ষেত্রে কাজ করেন, তার শ্রমের একটা মূল্য আছে, সেই মূল্যটা ধরে নেওয়া হয়, সেটাকে একটা ইম্পিউটেড বা অ্যাসাইন্ড কস্ট সেখানে ধরে নেওয়া হয়। প্রথমটাকে বলা হচ্ছে যেটা আউট অফ পকেট এক্সপেন্সেস, সেটাকে নাম দেওয়া হয়েছে A2। যেটা ফ্যামিলি লেবার, সেটাকে বলা হয় FL। এই দুটোকে যোগ করে তার সঙ্গে আরো দুটো কম্পোনেন্ট যোগ করা হয়, সেটা হচ্ছে জমি যদি আমার নিজের হয়, তাহলেও সেই জমি আমি ভাড়া দিলে একটা রেন্ট পেতাম, যেটা অ্যাসাইন করা যায় বা ইম্পিউট করা যায়, অর্থাৎ ধরে নেওয়া যায়। সেইটা একটা ধরে নেওয়ার পদ্ধতি আছে, সেই অনুসারে সেটা ধরা যায়। সেরকম আমার যদি কিছু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ আমার একটা পাম্প সেট আছে বা আমার একটা ট্র্যাক্টর আছে, সেগুলো আমার কতগুলো ক্যাপিটাল, সেইগুলোর ওপরেও কিছু ইন্টারেস্ট হয়। এই ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট এবং নিজের জমির ওপরে যে রেন্ট, এইগুলোকে যখন আমি A2 আর FL এর সঙ্গে যোগ করি, তখন আমি ফাইনালি যে কস্টটা পাই, সেটার নাম হচ্ছে C2। এই C2-র ওপরে আরো 50% বাড়িয়ে যে
দামটা আসে, এটা মিনিমাম সাপোর্ট প্রাইস হওয়া উচিত। প্র্যাকটিক্যালি ভারত সরকার যেটা করে থাকেন, A2 প্লাস FL এই দুটোর যোগফলের ওপরে 50% যোগ করে সরকার এমএসপি নির্ধারণ করেন। আর আরেকটা পার্থক্য হচ্ছে, স্বামীনাথন কমিশনের রেকমেন্ডেশন ছিল সমস্ত শস্যের ক্ষেত্রে এটা লাগু করতে হবে এবং সারা দেশে। কিন্তু প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত যেটা হয়ে আসছে সেটা হচ্ছে ভারত সরকার কেনে প্রধানত ধান এবং গম আর কিছু কটন ইত্যাদি অল্প কয়েকটা স্টেটে, প্রধানত পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি জায়গায়। ফলে সরকারের এই এমএসপি স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে পুরো ঠিক নয়। তবে যেখানে যেখানে যে কয়েকটা স্টেটে অন্তত এই এমএসপি দিচ্ছে সরকার, তাতে নিঃসন্দেহে চাষিরা উপকৃত হচ্ছে। সেটা আজকের আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন ইস্যুস, যে চাষিরা ভয় পাচ্ছেন এই এমএসপি সরকার হয়তো আস্তে আস্তে তুলে নেবেন এরকম ভাবছেন। সরকারের আরো কতগুলো পলিসি ইনিশিয়েটিভ, একটা হচ্ছে মার্কেটিং ইমপ্রুভ করা। কারণ আমার ইনকাম যদি ইমপ্রুভ করতে হয় তাহলে আমার কৃষিজাত পণ্যের মার্কেটিং সহজে করতে পারতে হবে। তার জন্য একটা ডিজিটাল সিস্টেম সরকার তৈরি করেছে, যেটার নাম ই-নাম বা ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট। এটার মাধ্যমে কি হয়, ইন্টারনেটের মাধ্যমে কৃষক তার কৃষিজাত পণ্যের কি দাম যাচ্ছে তার এলাকায় সেটা জানতে পারে, নেগোশিয়েট করতে পারে দাম, এবং তার কাছাকাছি যে এপিএমসির চালানো যে মান্ডি, সেখানে তার ফিজিক্যালি যেতে হয় না। তার বদলে তাদের যে অর্গানাইজেশন আছে, ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, তার মাধ্যমে সে তার কাছাকাছি কোনো কালেকশন সেন্টারে তার কৃষিজাত পণ্য সাপ্লাই করে দিতে পারে। দ্বিতীয়ত, সরকার কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ রেল এবং কৃষি উড়ান রেলওয়ে এবং ফ্লাইটের মাধ্যমে সহজে যাতে ট্রান্সপোর্টেশন হয় কৃষিজাত পণ্যের, সেই দিকে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এছাড়া আরেকটা পলিসি ইনিশিয়েটিভ যেটার দিকে সরকার এগোতে চাইছে, সেটা হচ্ছে ক্রমশ কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আনা। তার যে সাপ্লাই চেইন আছে, তার ক্রয় বিক্রয়ের, তার আদান প্রদানের, সেইখানে যে ব্যারিয়ার বা বাধাগুলো আছে সেগুলো কমিয়ে আনা, দেশে গুদাম বা স্টোরেজ বাড়ানো, কোল্ড স্টোরেজ বাড়ানো, তার ট্রান্সপোর্টেশন, যার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে প্রচুর কৃষিজাত পণ্য নষ্ট হয়, বিশাল পরিমাণ ওয়েস্টেজ হয়, সেইগুলো কমিয়ে আনা, এই সমস্ত দিকে রয়েছে। সম্প্রতি সরকার কিন্তু এফসিআই এর জন্য যে খরচ করে সেই খরচ তার বাজেটে কমিয়ে দিচ্ছে। এফসিআই হচ্ছে সেই নোডাল এজেন্সি যারা এমএসপিতে কৃষিজাত পণ্য কেনে এবং মজুত করে এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সেটাকে বিলি করে। কৃষকের ইনকাম বাড়ানোর উদ্দেশ্য ঘোষণা করে ভারত সরকার কতগুলো মেজর চেঞ্জ এনেছে আইনের ক্ষেত্রে। তার মধ্যে একটি হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অ্যাক্ট। এটাতে মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে ফার্মারদের যে কৃষিজাত পণ্য নিয়ে কেনা বেচা হয়, সেইটা রাজ্যের ভেতরে এবং অন্তর্রাজ্য যে ক্রয় বিক্রয়, সেইখানে সমস্ত যে বাধাগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া এবং স্মুথ ট্রেডিং যাতে সম্ভব হয়, ট্রেড অ্যান্ড কমার্স। এটা স্বামীনাথন কমিশনের রিপোর্ট যেটা ছিল, তাতে যা রেকমেন্ডেশন ছিল তাতে ছিল এবং সেই অনুসারে এই আইন তৈরি করা হয়েছে। এখানে একটাই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে কৃষি যেহেতু আমাদের ভারতীয় সংবিধানের 7th শিডিউলে রাজ্যের লিস্টে আছে, স্টেট লিস্টে আছে, সেখানে রাজ্যগুলো বলছে অনেকে যে তাদেরকে যথেষ্ট কনসাল্ট করা হয়নি, তাদেরকে সঙ্গে নেওয়া হয়নি, এবং অন্য মানুষও অনেকে দাবি করছেন যে কেন্দ্রীয় সরকারের অধিকার নেই যে এই কাজটা করে। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, যেটা আগে থেকে ছিল, যেটাতে একটা অ্যামেন্ডমেন্ট এনেছে সরকার কিছু। সরকারের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কতকগুলো যে এনলিস্টেড আইটেমস, যেগুলোতে এসেনশিয়াল কমোডিটি বলে যেগুলোকে ঘোষণা করা হয়, তার স্টোরেজের একটা লিমিটেশন থাকে, এর বেশি স্টোর করা যাবে না, সেইটা সরকার তুলে নিচ্ছে। কেননা কৃষিজাত পণ্যের ক্ষেত্রে যদি সরকার স্টোর করতে না দেয় যথেষ্ট পরিমাণে বা যতটা প্রয়োজন ব্যবসায়ীর ততটা পরিমাণে, তাহলে কিন্তু এই ব্যবসা ব্যাপারটা ঠিক হবে না। প্রাইভেট ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন যারা ইনভেস্টর, যারা বিজনেসম্যান,
তারা যথেষ্ট তাদের বিজনেসের প্রয়োজন অনুসারে জিনিস কিনবে, স্টোর করবে এবং সেটার প্রসেসিং করবে, সেটার এক্সপোর্ট করবে বা অন্যান্য ট্রেড অ্যান্ড কমার্সের কাজ করবে। সেই জন্য স্টোরেজ তারা নিজেরা বানাবে, কোল্ড স্টোরেজ বানাবে, ট্রান্সপোর্টেশন করবে। সেটার জন্য কৃষিতে যথেষ্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে, এটা ভারত সরকার আশা করে। তার জন্য এই যে আগে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট করে যে আটকে দেওয়া ছিল, যে কৃষিজাত পণ্য যে কতগুলো তাদের এসেনশিয়াল কমোডিটি হিসেবে লিস্ট করা ছিল, যেগুলো স্টোর করবার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল বা বার দেওয়া ছিল যে এর বেশি স্টোর করা যাবে না, সেইটা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে, যাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে পারে এবং কৃষিতে একটা উন্নতির জোয়ার আসতে পারে। এছাড়া আরেকটি আইন আনা হয়েছে, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। এটা পরে অ্যাক্টে পরিণত হয়ে গেছে। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে কৃষক প্রাইভেট ব্যবসাদারদের সঙ্গে সরাসরিভাবে চুক্তিতে যেতে পারে এবং ব্যবসা করতে পারে। বিজনেসম্যানরা প্রয়োজনে তার সঙ্গে সেই চুক্তিতে থাকতে পারে যে বিজনেসম্যানরা তার বীজ, সার ইত্যাদি যোগান দেবে, বেটার টেকনোলজি যোগান দেবে, বেটার ট্রেনিং দেবে এবং তার জন্য হয়তো আগে থেকে ঠিক থাকবে যে এই দামে কিনবো, তাতে সেই সময় দাম পড়ে যাক, যখন ফসল উঠবে তখন দাম পড়ে যাক বা বেড়ে যাক, আগে থেকে ঠিক থাকতে পারে যে কোন দামে কিনবো। এরকম কতকগুলো যাতে দেশে, সারা দেশে অ্যাকচুয়ালি এমএসপি তো খুব কম এলাকায় আছে, খুব কম পণ্যের উপরে আছে, সারা দেশে তো সাধারণভাবে ব্যবসাদাররা কিনছে। সেই জিনিসটাকে রেগুলারাইজ করবার জন্য সারা দেশে শুধু মান্ডি নির্ভরশীলতা কমিয়ে দেওয়ার জন্য এই আইনটা আনা হয়েছে। কিন্তু এই আইন নিয়ে একটা সমস্যা হয়েছিল, এই আইনে সরকারি মান্ডিতে যে ট্যাক্স নেওয়া হয় সেই ট্যাক্স প্রাইভেট ট্রেডিং এর মান্ডিতে নেওয়া হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই কৃষককে যেন বলা হচ্ছে যে তুমি সরকারি জায়গায় যেও না, বেসরকারি জায়গায় যাও। এটার বিরুদ্ধে একটা বড় রকম প্রতিবাদ হওয়ার পরে সরকার প্রথমে সেই প্রতিবাদ থামানোর জন্য অনেক চেষ্টা করেছিল বটে, কিন্তু পরে নেগোসিয়েশনের রাস্তায় আসে এবং সরকার মেনে নেয় যে সরকারি মান্ডিতে যে ট্যাক্স আছে বেসরকারি মান্ডিতেও সেই ট্যাক্সই দেওয়া হবে। এবং সেই সঙ্গে আরেকটা রিটেন অ্যাসুরেন্স দিতে রাজি হয় সরকার, যেটা এই ব্যাপারটাতে থেকে কৃষকেরা ভয় পাচ্ছিল অনেকে, যে সরকার তার মানে সমস্তটা বেসরকারি ব্যবসাদারদের হাতে তুলে দিতে চাইছে এবং নিজেরা আর ওই এমএসপি দেবে না, এমএসপি তুলে নেবে। সরকার রিটেন অ্যাসুরেন্স দিতে রাজি হয় যে আমরা এমএসপি চালু রাখবো আগের মতোই। সরকার যে অ্যাসুরেন্স দিক না কেন সেটা কিন্তু কৃষকরা মেনে নিতে রাজি না। তার কারণ কৃষকদের মধ্যে একটা বড় রকম ভীতি আছে যে বড় বড় যে কর্পোরেট হাউস আছে তারা ক্রমশ এই কৃষি ক্ষেত্রে তাদের প্রভাব জাল বিস্তার করবে, তারাই দাম নির্ধারণ করবে, ক্রমশ টার্মস অফ বিজনেস তাদের হাতে চলে যাবে, তাদের কন্ট্রোলে চলে যাবে এবং তারা কৃষককে নানাভাবে এক্সপ্লয়েট করবে। এই জায়গাটা অবশ্যই সম্ভাবনা আছে যদি আমরা অন্যান্য সেক্টর দেখি, যেমন আদানি 6টা এয়ারপোর্ট ফুল কন্ট্রোলে, তার কন্ট্রোলে চলে গেল। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন ইন্টারনেটের বিজনেস আম্বানি বা এয়ারটেল গ্রুপের হাতে রয়েছে, অন্য অন্য কোম্পানিগুলো প্রায় থাকছে না, প্রায় মনোপলির দিকে এগিয়ে যাচ্ছে, বিরাট বিরাট কর্পোরেটগুলোর হাতে বিজনেস কেন্দ্রীভূত হয়ে যায়। এটা ক্যাপিটালিজমের ধর্ম, সারা পৃথিবীতে সর্বক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। সুতরাং স্বামীনাথন কমিশন যে রিপোর্ট পেশ করেছিল তাতে কিন্তু এই রেকমেন্ডেশন দেওয়া ছিল যে প্রাইভেট ট্রেডিং অবশ্যই দরকার আমাদের কৃষিক্ষেত্রে উন্নতি আনবার জন্য, কিন্তু সেই প্রাইভেট ট্রেডিং এর মধ্যে ফার্মারদের প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকতে হবে। তার জন্য তারা কি এগ্রিমেন্টে যাবে তার মডেল এগ্রিমেন্ট তৈরি করে দিতে হবে এবং অন্যান্য প্রোটেকশন মেকানিজম গভর্নমেন্টকে তৈরি করতে হবে, যেটা যথোচিত ব্যবস্থা এই আইনে নেই বলে বিশেষজ্ঞরা বলছেন এবং সেটা ভারতবর্ষের কৃষকেরাও তাই মনে করছেন এবং সেই জন্য তুঙ্গে রয়েছে তাদের আন্দোলন।